অন্তরে জাগিছ অন্তরজামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন উপলক্ষে আমাদের অনুষ্ঠান চলছে স্টুডিওতে। সারা দেশ বিদেশে সর্বত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হচ্ছে। আর সেই উপলক্ষে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের অতিথি শিল্পী শ্রীধারা গুপ্ত এবং অভিক মল্লিক। নমস্কার, তোমাদের স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে আমরা পথ চলবো, তাই তো অভিক? আজকে নয়, প্রতিটা মুহূর্তে চলি। একদম, আজকে তোমার সঙ্গে আমরা থাকবো। চলো। এবং সঙ্গে তো দেবাশিসদা আছে। সঙ্গে তো দেবাশিসদা আছে। দেবাশিসদা ছাড়া তো এই অনুষ্ঠানটা পরিকল্পনাই হতো না। না, আমরা কিছুই নই, একেবারে নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র। চলো যাব প্রথম গানে। হ্যাঁ, তো শুরু যেটা করি, যে এই যে বললাম যে আমাদের তো জীবন যাপন করা তাকে নিয়ে, আলাদা করে তার জন্মদিন আমাদের কাছে কোনো বিশেষ কিছু মুহূর্ত আনে না। শুধু ভালো লাগাটুকু এই জন্যই বাড়িয়ে দেয় যে চারিদিকে যেন একটা আবহ তৈরি হয়, সবাই মিলে উদযাপন করছে, মহিলারা একটু বেলফুলের মালা বা রজনীগন্ধার, এটা না সবকিছু মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। লাল সাদা শাড়ি, একদম সবকিছু খুব একদম সুন্দর, একটা শুভ্র স্নিগ্ধ একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এবং মানে আমাদের তো সারা দিনই কাটে রবীন্দ্রনাথকে ঘিরে, একদমই আমাদের সেটা একটা বাড়তি আনন্দ যোগায়। একদমই তাই। তো তিনি তো সুরের আগুন লাগিয়ে দিয়েছেন, সে আগুনেই আমরা চারিদিকে যেন ছড়িয়ে যাচ্ছি। তো সেই নিয়ে গান গাই দুজনে। চলো যাব। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আজকে যারা এসেছে আমাদের স্টুডিওতে সুরে সুরে ভরিয়ে তুলেছে একেবারে, এবং সুরের আগুন সব দিকে ছড়িয়ে পড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ওপার থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। কমেন্ট করে লিখবেন, জানাবেন আমাদের কেমন লাগলো এই অনুষ্ঠান। আর আমি একটু শ্রীধারার কাছেই যাই। শ্রীধারা, তোমার এত সুন্দর যে গান,
তো শেখার শুরুটা কিভাবে, যদি একটু দর্শকদের সাথে শেয়ার করো। শেখার শুরু মানে ছোটবেলা থেকে আমি দীর্ঘ 20 বছর শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত চর্চাই করেছি। আমার গুরু ছিলেন পণ্ডিত শ্যামল ভট্টাচার্য, তো ওনার কাছে শিক্ষা করেছি। আর রবীন্দ্রনাথের গান যেরম হয় আপামর বাঙালির বাড়িতে সব সময়, তখনকার দিনে ক্যাসেট ছিল, তো বিভিন্ন বিখ্যাত শিল্পীর গান সবসময় বাড়িতে চলতো, এবং সেই শুনে শুনে রবীন্দ্রনাথের গান একটা ভেতরে কোথায় যেন আঘাত করে ভীষণভাবে মর্মস্পর্শী হয়ে ভেতরে রয়ে গেছিল। আমি প্রথাগতভাবে রবীন্দ্রনাথের গান শিখি শ্রদ্ধেয়া আমার গুরু শ্রীমতী রমা মণ্ডলের কাছে। ওনার কাছে আমি বেশ কয়েক বছর শিখেছি, এবং তারপরে দিদির অকাল প্রয়াণের পর শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছে 2006 সাল থেকে, এবং দীর্ঘ অনেক বছর প্রমিতাদির ছত্রছায়ার গান শেখা। আর মাঝে আমি কিছু বছর শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে আধুনিক গানেরও শিক্ষা করেছি। তো এইভাবেই গান যাপন। আচ্ছা, তুমি আধুনিক গাও, আমি এটা জানতাম না, একেবারেই অজানা তথ্য এটা আমার কাছে। শিখেছি, গাই খুব বেশি নয়, কিন্তু শিখেছি এবং গাইতে খুব ভালো লাগে। বাহ বাহ, খুব ভালো। এবার একটু অভিকের কাছে যাই। অভিকের শেখার যে শুরুটা যদি একটু বলো আমাদের। আমার না শেখার কোনো শুরু নেই। আচ্ছা, ছোটবেলায় মা গান গাইতো, মায়ের হাত ধরে আকাশবাণী যেতাম, তো তারপর আমি মা গান গাইতো, আমি তবলা বাজাতাম আমারই হাতেই ছোটবেলা থেকে। আচ্ছা, তারপর আমার গান গাইতে ভালো লাগতো না, তো যৌবনে যখন পা দিলাম আর কি, বলা উচিত না, উন্নীত হলাম, কলেজ লাইফে একটু এই ইমপ্রেস করার ব্যাপার থাকে, তো তখন থেকেই আসলে কলেজে কম্পিটিশনে নাম দিতাম। আচ্ছা, প্রথম হতাম, উলুবেড়িয়ার ছেলে, ভাবলাম কলকাতায় যাই কি হয় দেখি। এইভাবে আমার আস্তে আস্তে এগিয়ে চলা। পরবর্তীকালে রবিতীর্থে, সুচিত্রাদি, পূর্বাদি, স্বপ্না ঘোষালদি, কাকে না পেয়েছি, রমাদি, হ্যাঁ একদম চাঁদের হাট, হ্যাঁ একেবারে চাঁদের হাট, হ্যাঁ। তো তার পরবর্তীকালে তো সুচিত্রাদির সঙ্গে অনেক কাজও করা, বিশেষ করে ডান্স ড্রামাগুলো অনেকগুলো করা আছে সুচিত্রাদির সঙ্গে। বিশেষ করে আমাদের তাসের দেশটা খুব হতো। আচ্ছা, হ্যাঁ, সেটা অন্যরকম সেই সময় একটা ছিল। তারপরে পরবর্তীকালে সুচিত্রাদি চলেও গেলেন, হ্যাঁ, মাঝে প্রমিতাদির কাছে আমিও বোধহয় 2006-তে এলাম, সেই থেকে চললো গানের যাত্রা। এবং আমি একটা জিনিস মনে করি, সঙ্গীত বা সাধনা শেখা তো গুরুর অবদান অনস্বীকার্য, কিন্তু জীবনে চলার পথে প্রতিটা মুহূর্ত কিছু কিছু শিক্ষা দিয়ে যায়, এবং সেই শিক্ষাগুলো কিন্তু অমূল্য। একদম তাই। মানে গানের ক্ষেত্রে তো বিশেষ করে আমার মনে হয়, গানের ক্ষেত্রে বলবো না, সব ক্ষেত্রেই আমি বলবো, সাধন ক্ষেত্রে আর কি। হ্যাঁ, সাধন ক্ষেত্রে, হ্যাঁ একেবারেই তাই। হ্যাঁ, ঠিকঠাক, একদম খুব সুন্দর লাগলো শুনে। আমরা পরের গানে যাব, তারপর আবার ফিরবো আড্ডায়। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারা
ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে। সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে। আজকে পথে বাহির হব, বহি আমার জীবন জীর্ণ। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। অসাধারণ লাগলো শ্রীধারার গান, খুব ভালো লাগে এই গানটা, আমার খুব প্রিয় গান আমার। তো শ্রীধারার কাছে আগেও বোধহয় আমি কোনো সময় কোনো লাইভ অনুষ্ঠানে বোধহয় গানটি শুনেছিলাম। হতে পারে, খুব প্রিয় গান তো, হ্যাঁ, হ্যাঁ। গাইতে খুব ভালো লাগে। এবং যতবারই শোনা যায় ততবারই যেন নতুন করেই আমরা গানগুলোকে, এটা কিন্তু রবীন্দ্রনাথের সব গানের ক্ষেত্রে এটা একদম সত্য কথা যে আমরা যখন এতবারই তো গাই কিন্তু গানগুলো নতুন নতুন করেই ফিরে আসে। বিশেষ করে সময়ের সাথে সাথে যেন গানের মানেগুলো কেমন বদলে বদলে যায়। হ্যাঁ, ধরো আমরা ছোটবেলায় যে গানগুলো না বুঝে গাইতাম সেগুলো এখন হয়তো একটুখানি বুঝতে পারি, পুরোটা বুঝি বলতে পারবো না। আবার সবার বোঝাটাও তো আলাদা হয়, একেবারেই ফিলিংসগুলো তাই আলাদা হয়ে যায়। একটু অভিকের কাছে যাই। অভিক তো গান শেখাও আমি জানি, তুমি পরবর্তী প্রজন্মকে তৈরি করছো। তো তোমার কি মনে হয় যে রবীন্দ্রনাথের গানে স্বরলিপির শুদ্ধতা সম্পর্কে তোমার কি মনে হয়? তার গান নিয়ে দীর্ঘদিন ধরে যদি আমি আর ডি বর্মন থেকে শুরু করে সলিল চৌধুরী ধরি এবং তারপরে যদি এখন ধরি বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন কম্পোজিশন, দেবাশিস তারা ভালো বলতে পারবে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে না জানলে কিন্তু কর্ড বাজানো খুব ডিফিকাল্ট। অনেক গান অনেক কিছু করে দেওয়া যাবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর না, যদি বলো সায়েন্স, কর্ড বাজানোটা সায়েন্স, একটা নিয়ম মেনে চলে সেটা, কিন্তু আমি অ্যাক্সিডেন্টাল নোটসের থেকে বলবো এটা সুপার সায়েন্স। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও না আটকে থাকেনি। ধরো আমার মিলন লাগে তুমি আসছো কবে থেকে, বাহার বাগেশ্রী, বাহার কিন্তু ইম্পর্টেন্ট নয়, বাগেশ্রীও ইম্পর্টেন্ট নয়। তার মনে হয়েছিল এখানে শ্যুটটা এরকম হতে পারতো, তিনি কখনো তার মধ্যে দিয়ে গেছেন, কখনো ভেঙে বেরিয়ে চলে গেছেন। তার এই যে অবাধ যাতায়াত এবং সেই জায়গায় তুমি কিভাবে এবং এই যে এক্সপেরিমেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক শিক্ষার প্রয়োজন। সেটা না করে যে আজকের দিনে চলে আসা হচ্ছে, এটা কিন্তু সাংঘাতিক আর কি। মানে এটা যা ইচ্ছা তাই আর যাচ্ছে তাই মিশে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গানের স্বরলিপির ক্ষেত্রে কি গাওয়ার ক্ষেত্রে যারা শিখছে গান,
এক একটা গানকে যদি কথা আর সুরের চলনকে যদি স্টাডি করা যায়, যে আর আমি এক্সপ্রেশনটা কীভাবে, মডুলেশনটা কীভাবে করব, পঞ্চমের ভলিউমটা আমি কতটা করব, আমাকে চড়ার সামানে কি আমাকে চেঁচাতে হবে? নয়, গানটা কি কথা বলছে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, আমি বাঁধন এমন চিৎকার করলাম আমার বাঁধন ছিঁড়ে গেল। হ্যাঁ, তো এই বোধটা খুব দরকার, মানে ভয়েস মডুলেশন তো ভীষণ প্রয়োজন, খুব দরকার। এবং যারা মিউজিশিয়ান যারা আছেন, কি রিদম বা কি কিবোর্ড বা যা হোক, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু তার গানটাকে না বুঝলে কথার সঙ্গে যদি না যায়, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় এসরাজে ব্যবহার খুব করতেন। সব থেকে বড় কথা হচ্ছে এসরাজের শ্রুতির ব্যবহার, যেটা কিবোর্ডে কখনো ধরা যাবে না। এবং শ্রুতিকে যদি তুমি ধরতে না পারো, তাহলে গানের অনেক মুড কিন্তু হারিয়ে যাবে। আমরা অনেক সময় ভৈরব রেয়াদ ধাতে গাই, আমরা জানি রেয়াদ ধা কোমল, তা কিন্তু না, অনুকোমল। মানে রে যদি একটু কম আর ধা যদি একটু কম লাগানো যায়, শ্রুতিটা লাগানো যায়, তবে সেটা ভৈরব রাগ হয়। মানে অনুকোমল এবং অতিকোমলের যে ব্যবহার সেগুলো বলছো। আর টাচ নোট সম্পর্কে তুমি কি বলবে? মানে এখন যে গানগুলো শুনি সেগুলোতে তো অনেক সময় ধরো হাফ নোট, টাচ নোট, এই ডিফারেন্সটাই বোঝা যায় না, এখন অনেকে জানেনও না হয়তো। টাচ নোটের ব্যবহার যদি ঠিকমতো না হয়, তাহলে টাচ করবে না হৃদয়। কেমন কিছু কিছুতে স্বরলিপিরও গন্ডগোল আছে। যেমন ধরো মধ্যমে এসে শেষ হচ্ছে, পরতে হয়তো নোটটা পঞ্চমে, মাকে আবার টাচ নোট দেখানো হয়েছে, ওই টাচ নোটটার খুব একটা গুরুত্ব হয়তো নেই। হ্যাঁ, কিন্তু যেখানে ধরো আগের নোটটা নেই, অন্য ধাপা ইউজ করা হয়েছে মায়ের পরে, তখন কিন্তু ধাটার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তুমি ধাটাকে টাচ নোট করলে নাকি গানের আবেদনের জন্য কোনো ক্ষেত্রে ধাটাকে হাফ নোট করে দিলে, এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। দিনের শেষে ভাব তুমি তার বোধটাকে মানে আত্মস্থ করতে পেরেছো কিনা। এবং এই যে বোধকে তুমি আত্মস্থ করতে পারবে, সেটা তোমার 20, 30, 40, 50, 60 বিভিন্ন বয়সে বিভিন্ন রূপে ধরা দেবে। হ্যাঁ, তখন কিন্তু তুমি নোটকে ভাববে না, তখন বোধকে ভাববে। ঠিক, একদমই, একদম খুব সুন্দর করে বিশ্লেষণ করে অভিক আমাদের বোঝালো, যেহেতু পরবর্তী প্রজন্মকে তৈরি করার কাজে প্রতি এবং নিজে একদম একজন প্রফেশনাল আর্টিস্ট, তাই অভিকের এই মতামত আমার কাছে খুব ভালো লাগলো শুনে। এবং সত্যি সত্যি স্বরলিপির যে আসলে স্বরলিপিটা অনেকে পড়তে জানেন না, আমার মনে হয় সেটাও বোধহয় জানাটা খুব দরকার। স্বরলিপি পড়াটা খুব একটা কঠিন নয়, আমার ছাত্রছাত্রীরা সবাই প্রায় জানে, পড়তে পারে। সেটা শিখিয়েছো? হ্যাঁ, কি 6 বছর কি 80 বছর। কিন্তু ধরো যারা একেবারে ইউটিউব থেকে গান তোলেন, তারা তো স্বরলিপির ধার ধারে না। কিছু শেখা যায় না, সাধনা কখনো ইউটিউবের জায়গাই নয়। ইউটিউব হচ্ছে বিনোদন এবং শিক্ষার কিছু ক্ষেত্রে জায়গা অবশ্যই আছে, কিন্তু সাধনাটা নয়। তৈরি শিল্পী তারা হয়তো গান রেফারেন্স হিসেবে শুনলেন, একদমই তাই, সেটার জন্য ইউটিউব খুব ভালো। একদমই তাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হলে, আর আমাদের বাঙালি হিসেবে আরেকটা খুব আমরা মানে কি বলি, আমরা খুব লাকি আর কি, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি। তার তুমি কি ভৈরব, কি ভৈরবী, কোন রাগ, আশাবরী, সমস্ত রাগে কম্পোজিশন পাচ্ছ তুমি, 4 লাইনের বন্দিশ টাইপের গান পাচ্ছ, তুমি প্রেমের গান পাচ্ছ, হ্যাঁ, তুমি প্রকৃতি মানে মিলেমিশে একাকার সমস্ত রকম তাল পেয়ে যাচ্ছ। আর কি দরকার তোমার? এবং রবীন্দ্র সৃষ্ট তাল এতগুলো রয়েছে, হ্যাঁ, কি দরকার আছে তোমার আর? তাকে জানলে অনেক। আজকে ধরো আমি বিভিন্ন ধরনের গান গাইছি, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আত্মস্থ করার চেষ্টা করেছিলাম বলে, কিন্তু তার বোধের জায়গা থেকে যতটুকু পারছি ততটুকু আমি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে। একেবারে আসবো অভিকের আবার নানান রকম গান শেখার কথা, এবং তুমি পারফর্মও করো অনেক গান, সেগুলোতে পরের বারে আসবো। আবার একটা গান শুনে নিই, তারপর আবার আড্ডায় ফিরবো। একদম। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে,
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মুরি মুরি আর বিধি রেখো না তোরি। বাতাস বহে মুরি মুরি আর বিধি রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে। বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে। বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পাই চরণ আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আজকে ত্রিধারা এবং অভিক এত সুন্দর আমাদের গান শোনাচ্ছে। রবি ঠাকুরের গানে আমাদের স্টুডিও ভরে উঠেছে এবং সঙ্গে দেবাশিসদার অপূর্ব সঙ্গত। একেবারে স্টুডিওর পরিবেশটা বদলে গেছে। খুব আনন্দ হচ্ছে আমার, কারণ একেবারে রবীন্দ্রনাথের জন্মোৎসব পালিত হচ্ছে আমাদের স্টুডিওতে এবং আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। খুব আনন্দ হচ্ছে। তাই আমি একেবারে একটু শ্রীধারার কাছে যাই। আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে শ্রীধারা কিন্তু খুব গুণী মানুষ। তো আমি একটু শ্রীধারার কাছে যাব। তাই যে তুমি ডক্টরেট, আমি জানি, আমি বোধহয় তোমাকে ডক্টর শ্রীধারা গুপ্ত বলতে ভুলে গেছি। তো একটু বলো তোমার শিক্ষাগত যোগ্যতা এবং এইভাবে কিভাবে ম্যানেজ করো, কারণ তুমি তো একটা কলেজেও হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ম্যানেজ আমি আর মা করি।
যাই হোক, একটু শ্রীধারা বলো আমাকে। আমি পিএইচডি করেছি বায়োকেমিস্ট্রিতে। আমি ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করেছি, কালা জ্বর, যেটা কালা আজার বলে ইংলিশে। আর তারপরে আমি আবার বেলজিয়ামে 3 বছর পোস্টডক করেছি। তো মানে সায়েন্টিফিক লাইনে অনেকটাই কাজ করেছি। তারপরে এখন আমি মানে পিএইচডি করতে করতেই আমি কলেজে চাকরি পেয়ে গেছিলাম। তো দীর্ঘ প্রায় আমি 15 ইয়ার্স, মোর দ্যান 15 ইয়ার্স আমি কলেজে পড়াই। তো আসলে কি বলো তো, ভীষণ ভালো লাগে, মানে যেমন পড়াতেও ভালো লাগে তেমন গানটাও ভালো লাগে। তো সেই জন্য কোনোটাই কখনো বার্ডেন মনে হয়নি। হ্যাঁ, কিন্তু কলেজে তুমি যে একটা পুরো ডিপার্টমেন্টের হেড, এবং তোমার অনেক, তুমি এক্ষুনি আমার সাথে আমাদের একটু আলাদা কথা হয়, তা তুমি বলছিলে যে অনেকটাই দায়িত্ব। হ্যাঁ, অনেক রকম কাজ থাকে আসলে, যেহেতু আমি কালচারাল জগতের সাথে যুক্ত, কলেজের যত রকম সংস্কৃতির কাজ হয় সেটা, আর স্টুডেন্টস রিলেটেড কিছু কাজ, সেগুলো সব ভালো লাগে তো করতে, মন থেকে। কষ্ট হয় না সেটা বলবো না, মাঝে মাঝে সত্যি খুব মানে এক এক সময় একটু বিরক্তও লাগে যে এত রকম নন অ্যাকাডেমিক কাজও করতে হয়। আচ্ছা, কিন্তু ওই দিনের শেষে একটা কোথাও ভালো লাগা তৈরি হয়, ছাত্রীদের ইয়াং মাইন্ডস, তাদের সাথে কত কিছু জানা যায়, কত রকম এক্সপিরিয়েন্স। তো সব মিলিয়ে ওই মনের তাগিদেই চলে যাই। একেবারেই। আমরা মনে হয় অনেক কাজ যখন করি তখন মনের তাগিদ ছাড়া সেটা সম্ভবই না। কারণ যদি সবসময় খুশির অভাব থাকে আমাদের কাজে, বিশেষত গান বাজনা তো করা সম্ভবই নয়। আর আরেকটা কথাও আমি ভীষণভাবে বলবো যে আমি বিয়ের আগেও বাবা মার থেকে এতটা সাপোর্ট পেয়েছি, এবং বিয়ের পরেও আমার ইনলজের থেকে এত সাপোর্ট পেয়েছি। স্পেশালি আমার শাশুড়ি মা আমাকে এতভাবে হেল্প করেন। এই সাপোর্টগুলো না পেলে কিন্তু মানে এই বাইরের কাজ এত রকমভাবে করা, এটা কোনোভাবেই সম্ভব হতো না। সেটা একদম ঠিক কথা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা একটা খুব বড় সমস্যা। একদমই, কারণ যেখানে সংসারের অনেক দায়িত্ব পালনের ব্যাপারও থাকে। আমাকে সেগুলো খুব একটা কিছু দেখতে হয় না, ওরা নিজেরাই পুরো দায়িত্বটা নিয়ে নেয় বলে আমি তাগিদ এরকম রাত্রি 11:15টার সময়তেও স্টুডেন্টদের ফোন আসে যে ম্যাম কি করবে, এটা কি হবে, এবং এটা বাড়াবাড়ি তাগিদ হয়ে যায় তখন। এবং তারপরে শ্রীধারা যেগুলো করে আর কি, যে কিছু একটা জিনিসের তো রাখা আছে, সেটাকে নিয়ে গুছিয়ে রেখে দিল, সেটা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, সুন্দর করে, মানে ওদের দুজনের এত সুন্দর কেমিস্ট্রি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে ডাবল কেমিস্ট্রি হয়ে গেছে আর কি, ও সাবজেক্ট কেমিস্ট্রি আর সংসারের কেমিস্ট্রিটা। মানে এটা তো দেখো ভালো, কেমিস্ট্রি ব্যাপারটাই খুব ভালো। ওই আর কি পজিটিভ মাঝে মাঝে ফিউজ হয়ে যায়। সে তো সব এটা সায়েন্স কিন্তু, হ্যাঁ দুটোই একেবারেই। আমরা অনেক আড্ডা মারলাম, আমরা পরের গানে যাব এবার। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু
বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। এই গানটির সঞ্চারিতে যখন আমরা প্রবেশ করি তখন একেবারে অন্য জগতে আমার মনে হয় সবাই চলে যান, কারণ যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসেন এবং সেই গান নিয়েই বাঁচেন তাদের কাছে রবীন্দ্রনাথের গানের এই সঞ্চারী খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তাই না শ্রীধারা? আমার মানে এই বিশেষ করে এই গানগুলো, কিছু কিছু গান আছে তুমি যতবারই শোনো ততবারই কথাগুলো যেন কখনো পুরনো হয় না। একদমই তাই। আর খুব মানে মাঝে মাঝে চমকে উঠতে হয় যে এরম ভাবেও ভেবে লেখা যায়। হ্যাঁ, সেই মানে সত্যি কি ছিলেন রবীন্দ্রনাথ যে এইরকম ভাবে লিখে গেছেন এবং এতদিন পরেও 163তম জন্মদিন তখনও আমরা রবীন্দ্রনাথকে ঠিক সেইভাবেই পাই নিজেদের মধ্যে। কি ভীষণ প্রাসঙ্গিক এবং আধুনিক, একেবারেই ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। আমি একটু ওদের কাছেই যাব। তোমাদের যে এত সুন্দর দুজনেই তোমরা গান গাও এবং অনেক জায়গায় তোমাদের গান যৌথভাবেও আমি শুনেছি, ফেসবুকে তো শুনেইছি। তোমাদের গান নিয়ে কি পরিকল্পনা আছে, মানে কোনো যৌথ পরিকল্পনা, কোনো অ্যালবাম বা এরম কিছু কি ভাবছো? দেখো, শুরুতেই বলি যে কতটা ভালো কতটা খারাপ গাই জানি না, কিন্তু যতটুকুই থাকি গান নিয়ে জীবনকে যাপন করি এবং তাকে ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে আজকে ধরো আমাদের যে সংসার, এই সংসার তো তার নিয়মে চলে। প্রত্যেকের সংসারের নিয়ম থাকে, সে এমনি চলতে থাকে, তাকে আলাদা করে চালাতে হয় না। সেখানে কখনো বাধা বিপত্তি সুখ শান্তি সব কিছু মিলেই সে সংসার এগোয়। কিন্তু সঙ্গীত যখন একটা সুরে বাঁধে সেখানে হয়তো অনেক দ্বন্দ্ব দ্বিধা কোথায় মিলেমিশে একাকার হয়ে যায়। সেভাবেই সংসার এগিয়ে চলে, আমাদেরও চলছে। আর কাজের ক্ষেত্রে যদি বলতে চাও, বহুদিন বিভিন্ন টিভিতে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে ফেসবুকে গান গেয়েছি। ইচ্ছা আছে এবারে দুজনে মিলে একসঙ্গে কিছু রেকর্ড করার। অনেকেই বলেন সেটা করার জন্য, দেখা যাক
ঈশ্বরের যদি কৃপা হয়। মানে সেটা কি সিঙ্গলস বলছো না অ্যালবাম বলছো? না, অ্যালবাম তো এখন আর না সেইভাবে এখন হয় কেউ না। করে না। আমরা হয়তো 4-5টা গান করলাম, আচ্ছা, বিভিন্ন সময় হয়তো দর্শক বন্ধুদের কাছে নিয়ে আসবো, ইচ্ছা আছে। একেবারেই খুব ভালো, অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক আর ইউ। অভিক তো তুমি শুধু রবীন্দ্রনাথের গান নয়, আমি তো তোমার স্টেজ হ্যাঁ। পারফরমেন্স শুনেছি গল্ফ গ্রিনে, তুমি তো খুব সুন্দর ফোক গাও, আর আমার স্টুডিওতেও তুমি এসে ফোক হ্যাঁ হ্যাঁ গিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তো একদমই তাই। সে সম্পর্কে যদি কিছু বলো। ফোকও তুমি কিন্তু অসম্ভব ভালো গাও। না, আমার খুব ভালো লোকসঙ্গীতটা লাগে। আসলে কি হয় জানো তো, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যে জীবন বোধটা তৈরি হয়ে যায়, লোকসঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু আরো বিস্তার ঘটে যায়। কারণ রবীন্দ্রসঙ্গীতে কখনো দেহতত্ত্ব পাবে না, যেটা লোকসঙ্গীতে গিয়ে পাবে। এবং দেহতত্ত্বের সঙ্গেও আমাদের জীবনের এই যে গতি, আমরা যে আসি, আমরা থাকি, আবার চলে যাই, আবার হয়তো আসবো, আবার কিছু করব, এই যে আমাদের কাজ জগৎ সংসারে খুব সোজা কথায় বলা আছে। যেখানে তো রবীন্দ্রনাথকে বুঝতে গেলে যে বোধটা দরকার, যে পূর্ণতা দরকার, লোকসঙ্গীতের ক্ষেত্রে কিন্তু তুমি সাধারণভাবেই সেটাকে ধরতে পারো। হ্যাঁ, এটা একটা মানে বিরাট জায়গা। প্রাঞ্জল ভাষায় লেখা আছে এবং সেগুলো। লোকসঙ্গীত আমি যদি একটু বলি যে লোকসঙ্গীত কিন্তু রবীন্দ্রসঙ্গীত কিন্তু ক্লাসের জন্য একটা, হ্যাঁ, লোকসঙ্গীত কিন্তু মাসের জন্য। সবাই তাকে একটা গ্রামে গঞ্জে গিয়ে তুমি করো লোকসঙ্গীত, সবাই আনন্দে মেতে উঠবে। এবং মিউজিক ইজ এ পারফর্মিং আর্ট। একদম দর্শকরা কি চাইছে সেটাই আসল কথা, তুমি কি জানো সেটা আসল কথা নয়। হ্যাঁ, ঠিক। সেভাবেই তুমি তো শিল্পীদের কাজ দর্শকদের কাছে পৌঁছানো, তাকে ভালো লাগানো, এবং দর্শক যদি তোমার গানে চিৎকার করে ওঠে, হাততালি দেয়, সেটাই তোমার ঈশ্বরের আশীর্বাদ। একেবারেই, মানে দর্শকই আমাদের কাছে একেবারে শেষ কথা আর কি। একদমই তাই। একদম। শুধু একটাই আবেদন দর্শক বন্ধুদের কাছে, সঠিকভাবে গানের বিচার হোক। হুম হুম। মানে সেটা রবীন্দ্রনাথের গান শুধু নয়, যে যে কোনো গান, গানগুলো হারিয়ে যে কোনো গান, যাচ্ছে যে কোনো গান। এবং তার স্বকীয়তা হারিয়ে যাচ্ছে, এটা খুব বড় সমস্যা আজকের দিনে। একদমই তাই। যারা আমরা গান করি বা চেষ্টা করি, তাদের কাছে এটা খুব বেদনার যে এটা এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু না, আজকালকার দিনে সবকিছুই খুব তাড়াতাড়ি পাওয়ার একটা উদগ্র বাসনা আমাদের মধ্যে চলে এসেছে, কোনো কিছু না শিখে হয় না। সেদিনকেও একটি কম্পিটিশনে গিয়েছিলাম, একটি ছেলে বলছে আমি ব্যান্ড করতে চাই, গান করে টাকা ইনকাম করতে চাই। জীবনের শুরুই যদি টাকা ইনকাম দিয়ে আমরা ভেবে নিই, তাহলে আর কিছু করার নেই। এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার। মানে বিশেষ করে শিল্পের মাধ্যমগুলোকে, এটা তো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যে কোনো অন্য মাধ্যমে কোনো তুমি যদি profession ভাবো যে আমি নয়। 2টো বই পড়ে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব, কখনো হবে না। ঠিক। আমি 4টে অ্যান্টাসিডের নাম জেনে আমি অ্যালোপ্যাথি ডাক্তার হব, কোনোদিন হবে না। তেমনি শিল্পীও হওয়া যায় না। একদমই। খুব ভালো লাগলো। আমরা ফিরবো আবার আড্ডায়, আবার গানে যাই। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন
দ্বার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে ঘন কালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অভিক এবং শ্রীধারা দুজনকেই আবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি, আবারও আসতে হবে ওদের। এবং এবার একটু অন্য গান শুনবো যখন আসবে তোমরা। শ্রীধারাও গাইবে অন্য গান, নিশ্চয়ই চেষ্টা করব। আর জরুরি কথা একদম বলতে ভুলে গেছি আপনাদের সকলকে, কারণ আমি আসলে ওদের গানে এতটাই মোহিত হয়ে পড়েছিলাম যে আপনাদের বলিনি যে সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় যুক্ত হতে গেলে যে দুটো ফোন নম্বর ভিডিওর তলায় দেখতে পাচ্ছেন তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের নতুন গানের ভিডিও বা অডিও দুটোই পাঠাতে পারেন। এবং যদি এখানে নির্বাচিত হন তাহলে অবশ্যই গানে কথায় আড্ডায় আমাদের দেখা হবে। সঙ্গে অবশ্যই থাকছেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া অনুষ্ঠানটা একেবারেই অসম্ভব। অভিক এবং শ্রীধারা দুজনকেই আমার তরফ থেকে এবং দেবাশিস দার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
তোমাদের গানের জীবন এবং তোমাদের যৌথ জীবন দুটোই খুব সুন্দর করে কাটুক, যেমন সুন্দর করে এখনও কাটছে তেমনই যেন সুন্দর করে কাটে। আর আমরা যেন অনেক তোমাদের গান শুনতে পাই, নতুন নতুন অনেক কাজ দেখতে পাই, তেমনভাবেই চলুক। আর তোমাদেরও অনেক অনেক ভালোবাসা জানাবো। দেবাশিসদার সঙ্গে তো আমি বলছিলাম যে বোধহয় 22 বছর হয়ে গেল পরিচয়। হ্যাঁ, না আমার ন্যাশনাল স্কলারশিপ সেই সময় রমাদি, হ্যাঁ সব কিছু একসঙ্গে, একদমই তাই। হ্যাঁ, তো তোমার সঙ্গেও কয়েক বছর হলো পরিচয়, কিন্তু এত মিষ্টি করে তুমি এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছো, একাধারে তুমি গায়িকা এবং সঞ্চালিকা দুটোই দায়িত্ব পালন করছো, এবং আমি জানি যে কিভাবে করছি আর কি। সবাই আমরা সেভাবেই এগোই, কিন্তু এগুলি আমাদের শান্তি, এগুলি আমাদের ভালো লাগার ভালোবাসার জায়গা। এবং যারা ক্যামেরায় সাউন্ডে যে দাদারা আছে, ভাইরা আছে, সবাইকে আমাদের অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। এভাবে প্রোগ্রামটা এগিয়ে চলুক, এবং যারা ভালো গান করছেন তারা আসুন এখানে, খুব ভালোভাবে তোমাদের অনুষ্ঠানটা এগিয়ে চলুক। একদম। অনেক এই যে এত নতুন নতুন শিল্পীদের তোমরা সামনে আসছো, নতুন পুরনো সব নিয়ে আসছো, তাদের গান এই যে একটা মাধ্যমে সবার কাছে পৌঁছে দিচ্ছ, এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এত সুন্দর একটা প্রচেষ্টা। আজকাল তো সবাই ভীষণ আত্মকেন্দ্রিক, সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে। তোমরা এই যে সবাইকে নিয়ে ভেবে এত সুন্দর একটা অনুষ্ঠান করছো, এর জন্য তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আরও সুন্দর করে এই তরণী এগিয়ে চলুক। অনেক ভালোবাসা তোমাদের, অনেক অনেক ধন্যবাদ। চলো আমরা একেবারে শেষ গানে যাই। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান।
মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।